আবারও নজর রাখবো মেদিনীপুর মেডিকেলের দিকে। মেদিনীপুর মেডিকেল, সেখানে ফের অঘটন। মৃত্যু রেখা সাহের শিশু পুত্রের। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সদ্যজাত। 20 লাইনে অসুস্থ সদ্য মা রেখা সাউ, তিনিও ভর্তি রয়েছেন। এবং আজ সকাল 9টার সময় মেদিনীপুর মেডিকেল কলেজে মারা যায় রেখা সাহের শিশু সন্তান। আমরা জানি আগেই স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয়েছিল মামনি রুইদাসের, আর এবার রেখা সাহের সদ্যজাত সন্তান। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ প্রিন্সিপাল সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা তারা মুখে কুলু পাঠলেও চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে এই যে রেখা সাউ যিনি চিকিৎসাধীন ছিলেন সদ্যজাতর মা, তার সে সদ্যজাত জন্মানোর পর থেকেই অত্যন্ত খারাপ অবস্থা ছিলেন, ভেন্টিলেশনে ছিলেন এবং শিশুটি কাঁদেনি। অর্থাৎ মায়ের সিজার করার পর শিশু না কাঁদলে তার শারীরিক অবস্থা অত্যন্তই খারাপ বলে ধরা হয় চিকিৎসা পরিভাষায়। এবং তার শ্বাসকষ্ট ছিল, তার লাংস মানে ফুসফুস সঠিকভাবে কাজ করছিল না এবং হার্টও অপরিণত ছিল এবং শরীরের অন্যান্য প্যারামিটার অর্থাৎ অঙ্গ প্যারামিটারও সঠিকভাবে কাজ করছিল না। ভেন্টিলেশনে রেখে তাকে সমস্ত রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভোরের দিকে শিশুটির মৃত্যু, সদ্যজাতর মৃত্যু হয়, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তবে অন্যদিকে রেখা সাউ তার প্রথম সন্তান। এটা 1 বছর আগে বিয়ে হয়। বেলদার বাসিন্দা, পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা এই রেখা সাউ। তার বছর খানেক আগে বিয়ে হয়েছিল এবং পরিবার যেটা জানাচ্ছে যে শারীরিক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মাসে ভর্তি করা হয়েছিল, তখন তার শারীরিক অবস্থা সম্পূর্ণ রকমভাবে ঠিক ছিল, কিন্তু অপারেশনের পরেই সমস্ত কিছু জটিল হয়ে যায় এবং আরো একবার অপারেশন করতে হয় এবং বাচ্চা জন্মানোর পর থেকেই খারাপ অবস্থা ছিল। তারা খুব আশা রেখেছিলেন যে তারা প্রথম সদ্যজাত সন্তানকে নিয়েই তারা বাড়ি ফিরতে পারবেন, কিন্তু সেই আশা পূরণ হলো না। সেই কারণেই রেখা সাউয়ের পরিবার তারা ভেঙে পড়েছে এবং অন্যদিকে চিকিৎসকরা এটা জানাচ্ছেন যে তারা সমস্ত রকম লড়াই চালিয়েছিলেন, কিন্তু ভেন্টিলেশনে শিশুটিকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও শিশুটির মৃত্যু হয়েছে। গত 8ই জানুয়ারি 5 প্রসূতি সন্তান জন্মের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। শুক্রবার অর্থাৎ 10ই জানুয়ারি মৃত্যু হয় মামনি রুইদাসের। রবিবার রাতে আমরা জানি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকি 3 সদ্যজাতের মাকে। কিন্তু রেখা সাউ তিনি ভর্তি ছিলেন মেদিনীপুর মেডিকেলে, তিনি ভর্তি রয়েছেন, তার ট্রিটমেন্ট চলছে। অন্যদিকে তার সদ্যজাত শিশুপুত্র শেষ 8 দিন ভেন্টিলেশনে ছিল। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর আজ সকাল 9টার সময় সদ্যজাতের মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেলে। ফের অঘটন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সদ্যজাত। 20 লাইনে অসুস্থ সদ্য মা রেখা সাউ, তিনি এখনো ভর্তি রয়েছেন। আর এই ঘটনায় CBI তদন্তের দাবি করছে পরিবার। আচ্ছা, এই যে মারা গেল 9টার সময় মারা গেল, এখন জানালো ডাক্তারবাবু। আপনার স্ত্রীর তো অপারেশন কবে হয়েছে? বুধবার অ্যাডমিশন হয়েছে বিকেলে, রাত 12টার পরে তো সিজার হয়েছে। আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎ এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে ওরা। সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশন হয়েছে। আমার স্ত্রী বলছে আমার বিশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। কি কারণে এত হলো, আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল? সিআইডি তো তদন্ত করছে, সিআইডি তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড় এসে যেমনি তদন্ত করে এখানে, সিবিআই। হ্যাঁ, সিবিআই তদন্ত করবে এখানে। 20 লাইন তার পার্শ্ব প্রতিক্রিয়া, তার জেরে মামনি রুইদাসের মৃত্যু। রেখা সাউ তিনি এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। বাকি 3 সদ্য মা তারা ভর্তি রয়েছেন SSKM এ, তাদের ট্রিটমেন্ট চলছে। এবং রেখা সাউয়ের শিশু পুত্র ভর্তি ছিল এই মেদিনীপুর মেডিকেলে। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর আজ সকাল 9টার সময় সদ্যজাতের মৃত্যু হয়। শোভন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, পরিবারের তরফ থেকে তো CBI তদন্তের দাবি করা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো বক্তব্য এই শিশুপুত্রের মৃত্যু নিয়ে? দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন রকম মন্তব্য করা হয়নি যে শিশু মৃত্যুর কারণ কি বা কেন শিশুটি আজকে মারা গেল। তবে যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে বা পরিবার যেটা অভিযোগ করছে যে গত 8ই জানুয়ারি যে সময় আর যে বাকি প্রসূতি যারা ছিল, যে 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল, তার মধ্যে কিন্তু তার স্ত্রীও ছিল, অর্থাৎ রেখা সাউ ছিল কিন্তু। এবং তাদেরকে যে সেলাইন দেওয়া হয়েছিল, সেই সেলাইনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কিন্তু তারা অসুস্থ পড়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং তার প্রভাবেই হয়তো তার শিশু প্রথম দিন থেকেই তার শিশু সংকটজনক অবস্থায়, অর্থাৎ প্রসব হওয়ার পর থেকেই কিন্তু তার শিশু কাঁদছিল না
এবং কোনো রেসপন্স করছিল না, যে কারণে কিন্তু তার যে রেখা শিশুকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এবং সেই অভিযোগই তুলছে বা পরিবারের লোকেরা যে হয়তো সেই সময় যে প্রসূতি ছিল সেই প্রসূতিটা যেভাবে অসুস্থ হয়ে পড়েছিল, শকে চলে গিয়েছিল, সেই কারণে কিন্তু তার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং যার পরিণতি কিন্তু তার শিশুকে হারাতে হলো আজকে। প্রিয়াঙ্কা। বেশ। আর এবার নজর রাখবো বাংলার বাড়ির প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু রাজ্য সরকারের থেকে টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করতে পারছেন না আলিপুরদুয়ারের জয়ন্তী বনবস্তির বাসিন্দারা। কিন্তু কেন পারছেন না এই প্রশ্ন তো আসবেই, কারণ কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পুনর্বাসন প্রক্রিয়া এখনো ঝুলে। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির 60,000 টাকা, তবু বাড়ি তৈরি করতে পারছেন না, কারণ জমি জট। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পুনর্বাসন প্রক্রিয়া এখনো ঝুলে। এর জেরে বিপাকে আলিপুরদুয়ারের জয়ন্তী বনবস্তির বাসিন্দারা। আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, এর মধ্যে রয়েছে জয়ন্তী বনবস্তি। 771 জন বাসিন্দা, এদের মধ্যে 71 জনের নাম উঠেছে বাংলার বাড়ি প্রকল্পে, যাদের মধ্যে 60 জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেও গিয়েছে, কিন্তু তারা বাড়ি তৈরি করতে পারছেন না। কিছুদিন পরে বানানোর জন্য জয়ন্তী উঠার কথা, দেখি এখন। মানে চিন্তায় আছেন নাকি? বন দপ্তর প্রশাসন থেকে কি বলছে? এখন ওদের কবে মিটিং হবে, মিটিং করবে বলে। সবারই তো ঢুকছে, ওরা কি করে, ওরা যা করবে আমরাও তাই করবো। জয়ন্তী বনবস্তির বাসিন্দাদের যে জমি সবই বন দপ্তরের, এ নিয়ে নথিও রয়েছে জয়ন্তীর বনবস্তির বাসিন্দাদের। এদিকে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির গাইডলাইন মেনে জয়ন্তী বনবস্তিকে জঙ্গলের বাইরে সরানোর প্রক্রিয়া শুরু হয় গত বছর। এর জন্য জয়ন্তী বনবস্তির বাসিন্দারা নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছেন। তাদের দাবি পুনর্বাসনের পাশাপাশি পরিবার পিছু 15 লক্ষ টাকা দেওয়ার কথা কেন্দ্রের, কিন্তু সেই টাকা এখনো মেলেনি বলে অভিযোগ জয়ন্তী বনবস্তিবাসীর। এ নিয়ে সমাধানের আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, এতেই তৈরি হয়েছে দোলাচল। পুনর্বাসন কোথায় মিলবে, কবে ঢুকবে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষতিপূরণের টাকা, এসবের উত্তর নেই। এর জেরে বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা পেলেও বনবস্তির বাসিন্দারা সেই টাকায় বাড়ি তৈরি করতে পারছেন না বলে দাবি। আমাদেরকে এখন ফরেস্টের থেকে পারমিশন দিচ্ছে না, তাই আমরা খুব চিন্তায় পড়ে আছি, কি করব না করব। তার জন্য আমরা মোটামুটি একটা প্লাস্টিক দিয়ে আপাতত আছি, টাকা পায়েও আমরা বাড়ি বানাইতে পারতেছি না। যদি বলে করতে করবো। কেন করতেছেন না? কারণ ফরেস্ট থেকে উঠার কথা, তো যদি উঠে যায় চিন্তা আছেন? চিন্তা আছে, যদি জীবিত থেকে কোনো অর্ডার দেয় তাহলে খুলে বাড়ি বানাবো। জয়ন্তী থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো জমি একটাই কিন্তু যন্ত্রণা অনেক। কেন এ কথা বলছি? কারণ সরকারি জমিতেই আবর্জনার স্তূপ একদিকে তো এটা গেল, আবার সেই জমিতেই ব্যবসায়ী বসিয়ে তোলাবাজির অভিযোগ। সরকারি বোর্ড উঠিয়ে একের পর এক অস্থায়ী দোকান, আর এতেই ধূপগুড়ি পুরো এলাকায় শোরগোল। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জমি, ঢিলছোড়া দূরত্বে সেই দপ্তরের অফিস, অথচ সেই সরকারি জমিতেই পরপর অস্থায়ী দোকান। এখানেই শেষ নয়, সরকারি জমিতে আবর্জনার স্তূপ, এতে দুর্গন্ধে টেকা দায়। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ি পুরো এলাকার। প্রায় 4 বিঘা জমি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের, এলাকায় পরিচিত মিলনী ময়দান নামে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই সরকারি জমি দখল করেছিল অনেক অস্থায়ী দোকান, সেই সব দোকান তুলে দেয় প্রশাসন। তারপরে জমিকে সরকারি হিসেবে চিহ্নিত করে বোর্ডও লাগিয়ে দেওয়া হয়, কিন্তু অভিযোগ কয়েকদিনের মধ্যেই সেই বোর্ড উধাও হয়ে যায়। নতুন করে গড়ে ওঠে একের পর এক অস্থায়ী দোকান, ফের রমরমিয়ে শুরু হয় ব্যবসা। অভিযোগ, সরকারি জমিতে ব্যবসায়ী বসিয়ে চলে দেদার তোলাবাজি। এর পিছনে রয়েছে স্থানীয় একটি ক্লাব এবং কয়েকজন মাতব্বর। এই জমিতে দোকান দিতে বছরে এককালীন টাকা দিতে হয় ব্যবসায়ীদের। কারো থেকে নেওয়া হয় 8,000, কারো থেকে 10,000 টাকা, 15,000 টাকা পর্যন্ত তোলা দিতে হয় বলে দাবি। আমরা তো ওই টাকা দিই না, ক্লাবে তখন পুজো হয় তখন আমরা টাকা দিই। কত টাকা নিয়েছে ওনার থেকে? যেমন 8,000 নিয়েছে। ওর একই সবাই সমান দিয়ে সব পূজাকেই তাই দেন না, খালি স্টেজ ক্লাবে দেখে। এখানেই শেষ নয়, মিলনী ময়দানে দিনে দিনে জমছে নোংরা আবর্জনা। সরকারি জমিতে এভাবে আবর্জনার স্তূপে দুর্গন্ধে টেকা দেয়, অথচ এই জমি ঢিলছোড়া দূরত্বেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস, যার অধীনে রয়েছে মিলনী ময়দানের জমি।
বর্তমানে মিলনী ময়দানটার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এতটাই নোংরা আবর্জনা দিয়ে ভর্তি, যেখানে যে দূষণ বলতে গেলে পুরোপুরি মাত্রায় এখানে আছে। কিন্তু যদি এইটাকে বিউটিফিকেশন করা যায় তাহলে দূষণটাও হবে না এখানে। সেই হিসাবে এখানে একটা পরিবর্তন আনা অবশ্যই উচিত। বিএলও সাহেব ওখান দিয়ে যায়, উনি দেখেও কেন পদক্ষেপ নিচ্ছে না সেই বিষয়টা জানা নেই। অবশ্যই বিএলও সাহেবের সঙ্গে আমি কথা বলবো এবং প্রয়োজন হলে আমি ডিএম ম্যাডামের সঙ্গে বিষয়টা নিয়ে সব থেকে বড় বিষয় একটা সরকারি বোর্ড সেটাকে গায়েব হয়ে গেল রাতের অন্ধকারে। অবশ্যই এইটা বিএলও সাহেব দেখা উচিত, যারাই যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। শহরের উপরে মিলনী মাঠ দেখলাম, ওখানকার বোর্ডটা নেই, ওখানে একটা কম্বলের বড় দোকান হয়েছে অস্থায়ী। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।